কিনমুফের তখনও তাকে সন্দেহ হচ্ছিল, তাই তাকে বাধা দিয়ে বলে, আমার বাবা আর গ্র্যান্ডপা আমাকে জিয়ানশিয়ানকে আনার জন্য 1 মাস আগে বিদেশ পাঠিয়েছিল। তার সাথে আমার দেখা হয়নি ঠিকই, কিন্তু অনেকবার কল হয়েছে, তাই আমি আশা করব তোমার কাছে আমার ফোন নাম্বার সেভ আছে। এটা বলেই তাকে কল করে। কলে রিং হচ্ছিল, কিন্তু তার ফোনে রিং বাজছিল না। সে যখন তার কাছে যায় তখন অবাক হয়ে যায়। পিছন থেকে তখন জিয়ানশিয়ান ফোন নিয়ে আসে। সে বলে, ক্ষমা করবেন, সে এখন এই ফোনটার ব্যবহার করছে না। কিনমুফে জানতে চায়, তুমি কে? জিয়ানশিয়ান বলে, আমি হচ্ছে তার ফিয়ন্সে। সে অবাক হয়ে যায়। তারপর তাকে নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে তাকে বলে, আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি এখানে আসার পর তোমার পুরনো জিনিসগুলো ফেলে দেওয়ার জন্য, তোমাকে পুরোপুরি জিয়ানশিয়ান হওয়ার জন্য, কিন্তু তুমি কি করছো? তুমি কি মরতে চাচ্ছ, নাকি তুমি জানো না কিভাবে মরতে হয়? জিয়াং ফ্যামিলিতে সামান্য একটু ভুল করলেও তোমার ছাড় হবে না। এটা বলে সে যখন চলে যাচ্ছিল তখন জিয়ানশিয়ানকে বাধা দিয়ে শেনমিয়ান বলে, তুমি কি সত্যি জিয়ানশিয়ানের ফিয়ন্সে, নাকি তোমার অন্য কোনো গোল আছে? তুমি এলএ স্টার গ্রুপ আর জিয়াং ফ্যামিলিকে পাওয়ার জন্য আমাকে এখানে জিয়ানশিয়ান সাজিয়ে নিয়ে এসেছো, তাই না? শেনচিয়ান তখন তার গলা চেপে ধরে তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে, আমি যদি এলএ স্টার গ্রুপকেই চাইতাম তাহলে তোমাকে ব্যবহার করতাম না। আমি সবকিছু ধ্বংস করে দিতে চাই, তাই নিজের কাছে কাজ রাখো। এটা বলে সে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই শেনমিয়ান বসে বসে জিয়ানশিয়ানের কথা ভাবছিল। সে কিছুক্ষণ পর যখন রেডি হয়ে নিচে আসে তখন দেখতে পায় জিয়ানশিয়ান তার 2 বন্ধুর সাথে বাইরে যাচ্ছে। জানতে চাইলে সে বলে, তুমি তোমার নিজের কাজে কাজ রাখো। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরে গ্র্যান্ডপার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়। তাকে হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তার বলে তার 2 কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তাই পরিবারের সবাইকে ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য। এটা শুনে সে অবাক হয়ে যায়, কারণ একমাত্র নিজের রক্তের লোক ছাড়া কখনোই এটা সম্ভব নয়। তাই সে ঘাবড়ে গিয়ে জিয়ানশিয়ানকে বারবার কল করছিল। জিয়ানশিয়ান কার অ্যাক্সিডেন্টের বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করছিল, তাই তার ফোন সে লক্ষ্য করেনি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তারা একটা রুমে বসেছিল। সেখানে নার্স এসে সবার রক্তের স্যাম্পল কালেক্ট করছিল। সে প্রচন্ড ভয় পাচ্ছিল। তার যখন রক্তের স্যাম্পল কালেক্ট করতে আসে তখন সে ভয়ে বলে, আমি সুই থেকে ভয় পাই। নার্স তখন তাকে সাহস যোগায়, তারপর তার ব্লাড স্যাম্পল নিয়ে নেয়। এইদিকে শেনচিয়ান কি একটা মনে করে যেন তার লাইভ লোকেশন চেক করে দেখতে পায় সে হসপিটালে আছে। তারপর দেখতে পায় তাকে অনেকবার কল করা হয়েছে। তাকে কলে না পেয়ে SMS করে সবটা জানায়। সে কিছুক্ষণের মধ্যেই হসপিটালে উপস্থিত হয়ে যায়। হসপিটালে দেখে শেনমিয়ান অনেকটা খুশি হয়ে যায়। সে জিয়াংশিয়ানকে জড়িয়ে ধরে। জিয়াংশিয়ান বলে, আমাকে ক্ষমা করবেন, রক্ত দেওয়ার কারণে তার খারাপ লাগছে, তাই আমি তাকে বাইরে নিয়ে যাচ্ছি। এটা বলেই তাকে বাইরে নিয়ে আসে আর তাকে সান্ত্বনা দেয়, শান্ত হও, আমি সবকিছু ঠিক করব। নার্স যখন রক্ত নিয়ে বাইরে যাচ্ছিল তখন তার 2 বন্ধুরে একটা কৌশল করে সেটাকে লিফটের মধ্যে ফেলে দেয়। জিয়াংশিয়ান তখন নিজের রক্তের সাথে শেনমিয়ানের রক্ত মিশিয়ে দেয়, যাতে করে DNA টেস্টটা না করতে পারে। রক্তের সেই স্যাম্পলটাকে লিফটের মধ্যে রেখে তারা লিফট থেকে সরে যায়। তারপর তাকে একটা পার্কে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। শেনমিয়ান তখন বারবার বলতে থাকে, আমি আর পারছি না জিয়াংশিয়ান হয়ে বাঁচতে। আমি একটা সাধারণ মেয়ে, আমি আমার বাবার সাথে সাধারণ জীবনযাপন করি। আমি কিভাবে এলএ স্টার আর জিয়াং ফ্যামিলির উত্তরাধিকারী হতে পারি? শেনমিয়ানের কথা শুনে জিয়াংশিয়ান তার গলা চেপে ধরে বলে, তুমি এখন কুইট করতে চাচ্ছ? তুমি জানো এখান থেকে সরে যাওয়া মানে মৃত্যু। এটা বলেই সেখান থেকে সে চলে যায়। তারপর ফিরে এসে তাকে পাসপোর্ট দিয়ে বলে, আজ রাতের মধ্যে তুমি এই চায়না ছেড়ে চলে যাবে। কাল জিয়ান ফ্যামিলিতে যাই হয়ে যাক না কেন তাতে তোমার কোনো হাত থাকবে না। এটা বলেই সে সেখান থেকে চলে আসে। শেনমিয়ান যখন নিজের ব্যাগ গোছাচ্ছিল তখন সে ব্যাগ থেকে একটা ব্রোঞ্জ পায়, যেটা তাকে জিয়ানশিয়ার মৃত্যুর কিছুক্ষণ আগে দিয়ে বলেছিল, তুমি প্লিজ আমার হয়ে জিয়াং ফ্যামিলিতে যাও, এলএ স্টার গ্রুপকে বাঁচাও। শেনচিয়ানের কাছে গেলে সে তোমাকে সাহায্য করবে। তারপর সে দরজার আড়াল থেকে তার কাজিনের কথা শুনে। তারা DNA টেস্ট করতে চেয়েছিল, কিন্তু ব্লাড স্যাম্পলের কারণে হয়নি। তাদের আলো প্ল্যান সে শুনে ফেলে। সে সেটা শেনচিয়ানকে জানানোর জন্য কল করে। তাকে কলে না পেয়ে তার 2 বন্ধুকেও কল করে, তাদেরও কলে পায়নি। অন্যদিকে আমরা দেখতে পাই শেনচিয়ান তার 2 বন্ধুর সাথে প্ল্যান বি করে। তারা গ্র্যান্ডপাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে। আসার পথে তারা কাজিনের কাছ থেকে শুনতে পায় সেই অ্যাক্সিডেন্টটা সে কাজিনে করিয়েছিল, কিন্তু লাশ পাওয়া যায়নি। মানে হচ্ছে আরো অনেকেই আছে তাদের মৃত্যু চায়। তারা যখন চলে আসছিল তখনই পা লেগে গাড়ির অ্যালার্ম বেজে ওঠে। তাদেরকে ধরে ফেলবে ঠিক সেই মুহূর্তে শেনমিয়ান তাদের সেখানে চলে আসে আর তাদেরকে পালাতে সাহায্য করে। শেনমিয়ানকে হসপিটালের বাইরে নিয়ে গিয়ে জিয়ানশিয়ান জানতে চায়, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না এটা বিপজ্জনক? তার কথা শুনে শেনমিয়ান বলে, তুমি জানো এটা বিপজ্জনক, তারপরেও কেন করছো? জিয়ান বলে, আমি জিয়াং ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি। তোমাকে কাল রাতে কি বলেছি তুমি মনে হয় ভুলে গিয়েছো। তখন সে বলে, তুমি কে? সত্যি করে আমাকে বলো, তুমি জিয়াং ফ্যামিলি চাও না, এলএ স্টার গ্রুপ চাও না, তুমি আসলে কে? আমার সেটা জানার অধিকার আছে। তখন সে বলে, আমি সবচেয়ে বেশি জিয়াংশিয়ানকে ভালোবাসি, তাই আমি তার জন্য সবকিছু করতে পারি, ধ্বংসও করতে পারি, আবার সবকিছু দিতেও পারি। তুমি এখান থেকে চলে যাও। তাকে জোর করে গাড়িতে তুলবে। তখন শেনমিয়ান বলে, আমি তোমাকে সাহায্য করব। আমি নিজেও এসেছি জিয়াংশিয়ানের শেষ ইচ্ছে পূরণ করতে, তাই আমি তোমাকে সাহায্য করব। তখন শেনচিয়ান তাকে তার সমস্ত প্ল্যান বলে আর বলে, গ্র্যান্ডপাকে কেউ একজন ইচ্ছে করে এতদিন চিকিৎসা করায়নি, তাকে মারার জন্য এভাবেই রেখে দিয়েছে, তাই অন্য হসপিটালে তাকে নিয়ে গিয়েছে, যেখানে তাকে ভালো চিকিৎসা দেওয়া হবে।
তুমি শুধু শান্ত থেকে আমাকে সাহায্য করো, বাকি সবকিছু আমি আর আমার 2 বন্ধু মিলে সামলে নেব। আমি তোমাকে কথা দিচ্ছি, 1 বছর পর আমি তোমাকে তোমার জীবনে ফিরিয়ে দিয়ে আসবো। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে যখন কাজিনের ফ্রেন্ড যাচ্ছিল, তখন সেখানে 2 বন্ধু মিলে সেটাকে পরিবর্তন করে দেয়, যাতে প্রমাণিত হয় সেনমিয়ানি জিয়ানশিয়ান। এটা শুনে কাজিন অনেকটা অবাক হয়ে যায় আর প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। সে কোনোভাবেই মানতে চায় না যে 10 বছর যাবৎ মিসিং মেয়েটাই জিয়ানশিয়ান। কয়েকদিন পরে শেয়ার হোল্ডার মিটিং, তাই সে সিদ্ধান্ত নেয় গ্র্যান্ডপার কাছে থেকে সবকিছু নিজের নামে করে নেবে। গ্র্যান্ডপার কাছে যেতে 2 বন্ধু তাদের বাধা দেয়। তারা তার তোয়াক্কা না করে ভিতরে প্রবেশ করে। কাপড়ে মোড়ানো ছিল, কাপড় তুলতে যাবে তখনই সেখানে সেনমিয়ান চলে যায় আর তাদের বাধা দিয়ে বলে, ডাক্তার বলেছে গ্র্যান্ডপাকে রেস্ট করার জন্য, তাই কেউ ডিস্টার্ব করবে না। তার অ্যাটিটিউড আর কথার ধরন দেখে প্রথমে সকলেই ভয় পেয়ে যায়, কিন্তু আন্টি তাকে তোয়াক্কা না করেই উপর থেকে কাপড় সরাতে দেখতে পায় সেখানে বালিশ দেওয়া। সে শিয়ানমিয়ানকে একটা থাপ্পড় দিতে যাবে, তখনই সামনে শেনচেন চলে আসে। শেনচেনকে থাপ্পড় মারতে যাবে, কিন্তু শেনচেন বাধা দিয়ে দেয়। তখন আন্টি বলে, তোমার সাহস কিভাবে হয়, তুমি তার সাথে ডেট করছো, এর মানে এটা ভেবে নিও না যে তুমি জিয়াং ফ্যামিলির সদস্য। আমি তোমাকে ছেড়ে দেব না, পুলিশে দেব। তুমি একজন পেশেন্টকে কিডন্যাপ করেছো, এটা একটা মার্ডারের মতন। তখন শেনচেন বলে, আপনি নিজের পরিবারের লোকজনকে মার্ডার করতে চেয়েছেন, পুলিশ আগে অ্যারেস্ট করবে, আমাকে না আপনাকে। আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আন্টি তখন অনেকটা রেগে যায়, প্রচন্ড রাগে বাবার অ্যাসিস্ট্যান্টকে বলে পুলিশকে ডাকার জন্য। তখনই সেখানে গ্র্যান্ডপা চলে আসে, এসে বলে, তুমি মনে হয় আমার কথা ভুলে গিয়েছো যে আমি তোমার বাবা হই। আমি ভেবেছিলাম অনেক বছর বেঁচে থাকবো, কিন্তু এখন মনে হচ্ছে আমার হাতে আর সময় নেই। আমি চেয়েছিলাম জিয়াং ফ্যামিলির সকল বিজনেস তোমাদের 2 বোনের মাঝে ভাগ করে দিতে, কিন্তু এলি স্টারকে তোমার বড় বোন সেটা তৈরি করেছে, তাই তার উত্তরাধিকারী একমাত্র তার মেয়েই হবে। তারপর সেনমিয়ানকে কাছে টেনে নিয়ে বলে, জিয়াংশিয়ান, আজ থেকে এলি স্টার আর জিয়াং ফ্যামিলির সকল দায়িত্ব আমি তোমার উপর দিলাম, তুমি সবকিছু সামলে নেবে। বাসায় ফিরেই সেনমিয়ান ব্রোঞ্জ হাতে নিয়ে গ্র্যান্ডপার বলা কথাগুলো ভাবতে থাকে। সে কি পারবে জিয়াংশিয়ানের মতন করে বাঁচতে, সেটাই ভাবতে থাকে। অফিসের অ্যানুয়াল মিটিং শুরু হয়ে যায়। সেখানে সকল বোর্ড মিটিংটা তাকে সিইও হিসেবে মানতে রাজি হয় না। ঠিক তখনই সেনমিয়ান পুরো অ্যাটিটিউডের সাথে জিয়াংশিয়ান রূপে অফিসে প্রবেশ করে। বোর্ড মেম্বাররা তাকে সিটে বসার জন্য নানা ধরনের কটূক্তি করতে থাকে, তাকে অযোগ্য বলা হয়। সে সিটে বসেই তারপর বলতে থাকে, আমি জিয়াং ফ্যামিলির একমাত্র ওয়ারিশ, আমি যেহেতু জিয়াং ফ্যামিলিতে ফিরে এসেছি, তাহলে এলিস্টার গ্রহণের যোগ্যতা আমার আছে। আর এই সিটে বসার সাহস যখন দেখিয়েছি, তাহলে এলিস্টার গ্রুপের সকল ক্রাইসিস দূর করার মতন যোগ্যতাও আমার আছে। এটা বলি সেখান থেকে পুরো অ্যাটিটিউডের সাথে বের হয়ে যায়। অফিসে গিয়ে সে সেনচেনকে বলে, আমি আজ কিরকম করেছি। সেনচেন বলে, ভালো হয়েছে। তারপর তার অ্যাসিস্ট্যান্টকে কল করা হয় সকল ফাইলগুলো তার এখানে দিয়ে যাওয়ার জন্য। তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তার বান্ধবী গ্রাজুয়েশন শেষ করে চায়নাতে ফিরে আসে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। সে এলিস্টার গ্রুপে ডিজাইনার হিসেবে কাজ শুরু করে। সে অফিসে জয়েন করতেই প্রথমবারের মতন সে সেনমিয়ানকে দেখতে পায়। সে তাকে দেখতেই ডাক দেবে, তখনই তার সামনে কেউ একজন তার চোখ হাত দিয়ে ঢেকে দেয়, তাই সে আর তাকে দেখতে পারে না। সেটা ছিল তার বন্ধু। সে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। তার কথা জানতে চাইলে সে তাকে কিছুই বলে না। তারা যেই ফাইলগুলো দেখছিল সেই ফাইলগুলো অন্যরকম ছিল, কারণ তার কাজিন সেগুলো বদলে দিয়েছে। আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে তারা ট্রান্সফার করিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তাকে ধরার জন্য তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এয়ারপোর্ট যাওয়ার কিছুক্ষণ আগেই ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজারকে ধরে ফেলে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট ম্যানেজার তাদেরকে সেই ফাইলগুলো দিতে রাজি হচ্ছিল না, কিন্তু সেনচিয়ান তার মেথড ব্যবহার করে তার কাছ থেকে ফাইল নিতে সক্ষম হয়। তারপর তারা অফিসে চলে যায়। সেখানে তারা সেই ফাইলগুলোর উপর কাজ করতে শুরু করে, কিন্তু তাদের হাতে সময় একদম কম ছিল, মাত্র 2 দিন সময় ছিল। দিনরাত প্রচন্ড পরিশ্রম করছিল। এক পর্যায়ে সে দেখতে পায় জিয়াংশিয়ানের হাতে প্রচন্ড ব্যথা পেয়েছে। সে তার হাতে মলম লাগাতে যায়। সে তখন ঘুম থেকে জেগে ওঠে। সেনমিয়ানমান বলে, তুমি আমাকে ভুল বোঝো না, আমি তো তোমার হাতে ব্যথা দেখে তোমার হাতে মলম লাগাতে এসেছি। জিংশিয়ান তখন ফাইল নিয়ে কাজ করতে শুরু করে দেয়। কাজ করার এক পর্যায়ে তারা দুজন খুবই কাছে চলে আসে। প্রথমবারের মতন তারা দুজনের জন্য কোনো কিছু অনুভূতি ফিল করছিল। সেনমিয়ানম্যান দূরে সরে যায়। তখন জিংশিয়ান বলে, আমার হাতে মলম লাগিয়ে দাও, প্রচন্ড ব্যথা হচ্ছে। সে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। জিংশিয়ান সেনমিয়ানম্যানকে এতটা কাছ থেকে দেখে তার হার্টবিটের যেন প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছিল। জিংশিয়ানের বন্ধুরা তাকে প্রথমবার কোনো মেয়ের এতটা কাছে দেখে তাকে ডিস্টার্ব না করে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পথে মিয়ানম্যানের বান্ধবীর সাথে তাদের দেখা হয়ে যায়। তারা তাকে বলবো যে আঘাত করতে যাবে, তখনই অন্য একজন বন্ধু তাকে বাধা দিতে গিয়ে নিচে পড়ে যায় আর বলে, তাকে মেরো না, ছেড়ে দাও প্লিজ। পরের সিনে আমরা দেখতে পাই তারা ফাইল নিয়ে কাজ করছিল। তাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় ছিল। তখনই সেনমিয়ানের মাথায় একটা প্ল্যান আসে। সেই প্ল্যান অনুযায়ী তারা কাজ করতে শুরু করে। সকল ডিপার্টমেন্টকে তাদের সেই কাজের অন্তর্ভুক্ত করে। সময় প্রায় শেষ হয়ে যায়। একদম সময় শেষ হয়ে গেলে সকল ডিপার্টমেন্টের ইমার্জেন্সি কল বাজতে শুরু করে। সিওর অফিসেও কল বাজতে শুরু করে। সেনমিয়ান জিংশনকে বলে, তুমি কলটা রিসিভ করো। সে কলটা রিসিভ করে। ততক্ষণে সবাই এসে হাজির হয়ে যায়। সেনমিয়ান অবাক হয়ে জানতে চায় কি হয়েছে। তাদের উদাস মুখ দেখে বলে, আমরা কি হেরে গিয়েছি? তখনই জিংশিয়ান বলে, আমরা জিতে গিয়েছি। সে অনেকটা খুশি হয়ে যায়, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর মুচকি একটা বিজয়ের হাসি দেয়।
তার কিছুক্ষণ পর তারা বাড়ি যাওয়ার জন্য বের হয়। সে প্রচণ্ড খুশি ছিল। তাকে দেখে জিংশিয়ান বলে, তুমি এত খুশি কেন? সে বলে, আমি প্রথমবারের মতন কোনো কোম্পানি ক্রাইসিস শেষ করেছি, আমি তো অনেক খুশি। জিংশিয়ান জানতে চায়, তুমি কি আগে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছো? সেন মিয়ানমান বলে, না, ছোট থেকে আমার বুদ্ধি অনেক বেশি, আমি খুব সহজে সবকিছু মনে রাখতে পারি। আমি একজন প্রফেসরের ক্লাস অ্যাটেন্ড করেছিলাম, সেখান থেকে কিছু বুদ্ধি আমি এখানে কাজে লাগিয়েছি। তখন জিংশিয়ান তারকে প্রশংসা করে, বলে, তুমি আমার কল্পনা থেকেও বেশি ভালো কাজ করেছো। তারপর তারা একসাথে বাসায় ফিরে। পরদিন সে প্রচণ্ড খুশি ছিল। গ্র্যান্ডপা তাকে বলে, এত খুশির কারণ কেন? সে বলে, আমি কোম্পানি সকল ক্রাইসিস শেষ করে দিয়েছি। গ্র্যান্ডপা বলে, আমি সবকিছু জানি। আচ্ছা, তুমি এঙ্গেজমেন্ট কবে করছো? সে তখন বলে, আমরা কোম্পানি নিয়ে কথা বলছি, আমার এঙ্গেজমেন্টের দিকে কেন যাচ্ছ? গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, আমি তোমাকে আর জ্বালাবো না, তোমরা তোমাদের সময় মতন এঙ্গেজমেন্টের ডেটটা করে নিও। তারপর জিংশিয়ানের বাবা মা যেখানে সবচেয়ে বেশি সময় কাটাতো, গ্রিন হাউস, সেখানে নিয়ে যায়। সেখানে তার ছোটবেলার গল্প তাকে বলতে থাকে। এক পর্যায়ে বলে, তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে এখানে আর কোনো ফুল ফোটেনি। জিংশিয়ান বলে, গ্র্যান্ডপা, তুমি মন খারাপ করো না, তুমি যেহেতু কোম্পানির দায়িত্ব আমাকে দিয়েছো, তাহলে এই গ্রিন হাউসের দায়িত্ব আমাকে দাও, আমি এখানে গোলাপ ফুল ফুটাবো। জিনশিয়ান দূরে দাঁড়িয়ে সেগুলো দেখছিল আর তার ছোটবেলার কথা মনে করছিল। সকলেই কাজ করছিল, কিন্তু জিংশিয়ান এক কর্নারে বসেছিল। তখন সেন মিয়ানমিয়ান বলে, তুমি কি এখানেই বসে থাকবে, কোনো কাজ করবে না? সে বলে, এখানে যতই গাছ লাগানো কেন, কোনো কাজই আর ফুটবে না। সেন মিয়ানমিয়ান বলে, তুমি কিভাবে জানো? আমি এতটুকু জানি, যদি কোনো কাজ মন থেকে করো তাহলে সেটার ফল তুমি একদিন ঠিকই পাবে। তারপর তার গালে কিছু মাটি লাগিয়ে দিয়ে বলে, তুমি কি কাজ করবে কিনা? জিংশিয়ান তাকে কোলে তুলে নেয়, তারপর সবার সামনে দিয়ে তাকে রুমে নিয়ে যায়। এটা দেখে তাদের সত্যিকারের কাপল মনে হচ্ছিল। তারপর তাকে নিয়ে ওয়াশরুমে গিয়ে বলে, আমার গালে তুমি মাটি লাগিয়ে দিয়েছ, তাই তুমি সেটা পরিষ্কার করবে। শানমিনম্যান কিছু না বলে তার গাল থেকে মাটি পরিষ্কার করে দিয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিনমুফের বাবা তার জন্য বিয়ে ঠিক করে। সে গিয়ে দেখতে পায় তাদের রাইভেল কোম্পানির মেয়ে, সেটা যার নাম তেংরাং। তারা দুজনকে বিজনেস পার্টনার হিসেবে দেখতে চায়, লাইফ পার্টনার হিসেবে না। সে বলে, আমি এলআইস গ্রুপ ছাড়বো না, তাই আমি তোমার সাথে কাজ করতে পারবো না। তার কিছুদিন পরই তেংরান তার ভাইকে নিয়ে এলএইচ গ্রুপে প্রবেশ করে, কারণ ওয়ার্ল্ড কম্পিটিশনের জন্য তারা জুয়েলারির যে ডিজাইনগুলো দিয়েছে সেগুলো নাকি তাদের কোম্পানি থেকে কপিরাইট করেছে। সেখানেই তেংরান প্রথমে জিয়াংশিয়ানকে দেখতে পায়। তাকে দেখে প্রথম দেখাতেই সে ভালোবাসায় পড়ে যায়। কপিরাইট ইস্যু নিয়ে প্রতিপক্ষের সাথে মিটিংয়ে বসে। সেই মিটিংয়ে তেংরান সারাক্ষণই জিংশিং এর দিকে তাকিয়েছিল। জিংশিং একবারের জন্য তার দিকে তাকায়নি। মিটিং শেষ করে সে বাইরে আসতেই তার ভাইকে বলে, ভাইয়া, ওই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। তার ভাইয়া বলে, সে মিস জিয়াং এর ফিয়ান্সে। সে তখন বলে, মিস জিয়াং এর ফিয়ান্সে, এটা এখনো অ্যানাউন্স করা হয়নি, তাই এখনো আমার সুযোগ আছে, আমি তাকে নিজের করে নেব। মিটিং শেষ করে অন্যদিকে আমরা দেখতে পাই তারা সকলে একসাথে বসে সমাধান করার চিন্তা ভাবনা করছিল, কিন্তু কোনো সমাধানই পাচ্ছিল না। শেনমেন বলে, একটা কাজ করলে কিরকম হয়, আমরা যেটা জমা দিয়েছি সেই জুয়েলারি সেটটাকে ফিরিয়ে এনে আমরা নতুন কোনো একটা জুয়েলারি ডিজাইন যদি দিই, তাহলে হয়তো আমরা কপিরাইট ইস্যু থেকে বেঁচে যাব আর কোম্পানি ব্ল্যাকলিস্ট হওয়া থেকে বাঁচাতে পারবো। আমাদের হাতে সময় একেবারেই কম। তারা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে আর ডিজাইনের জন্য লিনমুফেকে ডেকে আনে। লিনমুফের ডিজাইন তার পছন্দ হচ্ছিল না। তখন সে বলে, আচ্ছা, আমরা নতুন কোনো কিছুকে যোগ করতে পারি। লিনমুফে তখন বলে, আমরা আমাদের কোম্পানির প্রথম ডিজাইনটাকে অনুসরণ করে নতুন একটা ডিজাইন তৈরি করতে পারি, টুইন্স রোজ। সে টুইন্স রোজটাকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায়, কারণ তার জিয়াংশিয়ানের কথা মনে পড়ে যায়। তারপর নিজেকে সামনে নিয়ে বলে, ঠিক আছে, এই কনসেপ্টের উপরই কাজ করতে শুরু করো। লিনমুফে তখন তাকে পার্সোনাল বিষয়ে কথা জিজ্ঞেস করছিল। শানমানিং বলে, আমি অ্যালিস্টার গ্রুপের একজন প্রেসিডেন্ট, তুমি আমার সাথে পার্সোনাল বিষয়ে আলোচনা করবে না। তারপর তাকে ডিজাইন দেখাচ্ছিল। তার পেন্সিল ধরার ধরন দেখে সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ এটা একমাত্র শুধু আর্টের স্টুডেন্টরাই এরকম ভাবে করতে পারে। তার কিছুক্ষণ পরে সেক্রেটারি এসে জানায় বাইরে রিপোর্টার জমা হয়েছে, কেউ একজন তাদের কপিরাইটের বিষয়টা জানিয়ে দিয়েছে। লিনমুফে তখন বলে, আমি রিপোর্টারদের সাথে কথা বলছি। লিনমুফে রিপোর্টারদের সাথে কথা বলতে চলে যায়। তখনই সেই সুযোগে কেউ একজন সিইওর অফিসের দরজা লক করে দেয় আর ভিতরে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে দেয়, যার কারণে জিয়াংশিয়ানের শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। দরজা বন্ধ থাকায় বাইরেও বের হতে পারছিল না। সকলে অ্যালার্ম পেয়ে বাইরে চলে আসে। শেনমিনম্যানকে বাইরে আসতে না দেখে শিনচিন দৌড়ে অফিসের দিকে যায়। প্রত্যেকটা দরজা নক ছিল। সে তাকে বারবার কল করে। কোনোভাবে সে কলটা রিসিভ করে আর বলে, শিনচেন, আমাকে প্লিজ বাঁচাও। এটা বলেই অজ্ঞান হয়ে যায়। শিনচেন দরজার নকটা ভেঙে ফেলে, তারপর ভিতরে প্রবেশ করে তাকে অজ্ঞান অবস্থায় বাইরে নিয়ে আসে। শিনচেনের কাছে আর কোনো উপায় ছিল না। সে তাকে সিপিআর দিতে শুরু করে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে তাকে ডাক্তার দেখানো হয়, তারপর বাসায় নিয়ে আসা হয়। তার এই পরিস্থিতি দেখে গ্র্যান্ডপা অনেক দুশ্চিন্তায় ছিল। সে সবাইকে বকাঝকা করছিল। জ্ঞান ফিরতেই সে গ্র্যান্ডপাকে নিশ্চিন্ত করে, বলে, গ্র্যান্ডপা, আমি এখন ঠিক আছি, তুমি রেস্ট নাও। গ্র্যান্ডপা তার কথা শুনে বলে, ঠিক আছে, তোমার কথা শুনে আমার ভালো লাগছে, আমি চলে যাচ্ছি। রুম থেকে চলে যাওয়ার আগে শিনচিনকে বলে, তোমরা যত দ্রুত পারো এঙ্গেজড হয়ে নাও, যাতে করে শত্রুপক্ষ জানে যে সে একা নয়, তার পাশেও কেউ একজন আছে। একে একে রুম থেকে সবাই বেরিয়ে গেলে শিনচিন তার কাছে যায়, গিয়ে বলে, অ্যালিস্টার গ্রুপের আমরা জুয়েলারি ডিজাইনটা রিপ্লেস করতে পেরেছি।
শিনচেন চলে যাবে তখনই সে তাকে বাধা দিয়ে বলে, শিনচেন চলো আমরা এঙ্গেজড হয়ে নেই। আমি যখন বিপদে পড়লাম তখন আমার মনে হলো তুমি ছাড়া এখানে আর আমার কেউ নেই। গ্রেটপা ঠিকই বলেছে, শত্রুপক্ষদের জানিয়ে দিতে হবে আমি একা না, তুমিও আমার সাথে আছো। শিনচেন তখন বলে, তুমি এর মানে কি জানো? আমার সাথে এঙ্গেজড হয়ে গেলে তুমি এখান থেকে বের হতে পারবে না, তুমি আমার বিষয়ে কিছুই জানো না, আমি কে কোথা থেকে এসেছি, নিজের বিপদ ডেকে আনো না। এটা বলেই বাইরে চলে আসে। বাইরে চলে আসার পর তারা দুজনেই বাইরে দাঁড়িয়ে একজন অপরজনের সাথে কাটানো সময়গুলোর কথা মনে করছিল। শিনচেন তখন বুঝতে পারে তাদের এঙ্গেজড হয়ে যাওয়াটা খুবই জরুরি। তারপর সে ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। শিয়ানমিনম্যান বলে, আমি অত কিছু জানতে চাই না, তুমি কে সেটা আমার জানার প্রয়োজন নেই, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে। শিনচেন তখন বলে, ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমরা এঙ্গেজড হয়ে নেব, তারপর আমি তোমাকে সবটা জানাবো আমি কি। অন্যদিকে তাদের বিজয়ের খবরটা প্রতিপক্ষদের কানে যায়, যেটা শুনে তারা অনেকটা অবাক হয়ে যায় যে এত দ্রুত তারা কিভাবে এটা সমাধান করতে পারলো। পরের সিনে আমরা দেখতে পাই শিনচিনের দুই বন্ধু নিয়ানিয়ানের সাথে গল্প করছিল। একজনের ডেজার্ট খাওয়া দেখে সে নিয়ানিয়ান বলে, তুমি হুবহু আমার বেস্ট ফ্রেন্ডের মতন হয়েছো। মাস্টার্স কমপ্লিট করতে গিয়েছে, যার জন্য সে আমার SMS এর রিপ্লাই দিচ্ছে না। আমরা একই সাথে স্পেনের IUC ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তার নাম শেনমিয়ানমিয়ান। যেটা শুনে তারা অনেকটা অবাক হয়ে যায়। তারপর তারা কাজের বাহানা দিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে বলতে থাকে এখনই শিনচিনকে সবটা জানানো যাবে না, কারণ সে যদি জেনে যায় তাহলে নিয়ানিয়ানকে অফিস থেকে বের করে দিবে, যাতে বিপদ আরো বাড়তে পারে। তাই আমাদের এটা করতে হবে যেন তারা দুজন কখনো একসাথে না হয়। তারপর আমরা দেখতে পারি অফিসের ক্রাইসিস শেষ হয়ে যাওয়ার পর জিয়াংশিয়ান একটা মিটিং ডাকে। সেখানে সকল বোর্ড মেম্বারদেরকে আর সকল ডিপার্টমেন্টের হেডদেরকে সরিয়ে নেওয়া হয়, যোগ্যদের যোগ্য স্থানে বসানো হয়, অযোগ্যদের সরিয়ে দেওয়া হয়। আর ডিজাইনের ডিপার্টমেন্টের হেডকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়, কারণ সে কপিরাইটের কাজ করেছে। সেখানে তখন প্রতিপক্ষ গ্রুপের মিস্টার ট্যাং চলে আসে। সে এসে বলে, আমি অন্যায় করেছি, আমার তোমাদের উপর এরকম করা উচিত নয়, তবে কম্পিটিশনের জায়গায়, বিজনেসের জায়গায় আমি কোনো অন্যায় করিনি, কারণ নিজের পজিশনের জন্য আমি আমার ফ্যামিলি লোকদের কখনো বিশ্বাসঘাতকতা করিনি।